সংস্কৃতি জগতের পরিচিত মুখ, যারা নিরন্তর কবিতা আবৃত্তি, শ্রুতি, সঙ্গীত চর্চায় নিযুক্ত রাখেন, সংস্কৃতির সাধনা করেন, সেই সব গুণী মানুষজন। আজকে আমার আলোচ্য বিষয় রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিদ্যাসাগর। ঊনবিংশ শতকে বাংলায় যে নবজাগরণ হয়েছিল, যে নবজাগরণ গোটা বাংলাকে আলোকিত করেছিল, আর সেই আলো পৌঁছে গিয়েছিল গোটা ভারতবর্ষে। ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণ প্রকৃত অর্থে গোটা দেশকে পথ দেখিয়েছিল। আমরা জানি যে নবজাগরণের সূচনা হয়েছিল রাজা রামমোহন রায়কে দিয়ে। রাজা রামমোহন রায়ের সময় থেকে নবজাগরণের শুরু, এবং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বিস্তৃত ছিল এই সময়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে তিনি বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। মেদিনীপুরের সুসন্তান তিনি। আমার গৌরব, আমিও মেদিনীপুরের সন্তান। তিনি 26 সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, আর 40 বছর 7 মাস পরে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। 1861 সালে 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের মধ্যে এরকম প্রশ্ন আসে, প্রশ্ন জাগে, রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিল, কেমন ছিল বিদ্যাসাগরের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক। মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে আমার আজকের আলোচনা, রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিদ্যাসাগর। আমরা জানি যে বাংলা ভাষা শিক্ষা একেবারে শুরুতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় পড়েই আমরা বাংলা ভাষা শিক্ষা শুরু করেছি। আমি তো তাই করেছি, যদিও ইদানিংকালে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় প্রথম ভাগ বা দ্বিতীয় ভাগ না পড়েই অনেকে ভাষা শিক্ষায় প্রবেশ করছেন। তারা কতটা ভাষা শিখছেন সেটা তারাই জানেন। কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ পড়েই তিনি বাংলা ভাষা শিক্ষা শুরু করেছিলেন। শুনে নেওয়া যাক রবীন্দ্রনাথের মুখ থেকে। 50 বছর বয়সে পদার্পণ করে কবিত্ব স্ফুরণের প্রাকলগ্নের কথা স্মরণ করেছেন রবীন্দ্রনাথ। তিনি বলছেন, কেবল মনে পড়ে জল পড়ে পাতা নড়ে, সেদিন পড়িতেছি জল পড়ে পাতা নড়ে। আমার জীবনে এইটাই আদি কবির প্রথম কবিতা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে, তখন বুঝতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন। মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না। তাহার বক্তব্য যখন ফুরায়, তখনও তাহার ঝংকারটা
ফুরায় না, মিলটাকে লইয়া কানের সঙ্গে মনের সঙ্গে খেলা চলিতে থাকে। এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগে। জীবন স্মৃতিতে শিক্ষারম্ভতে এর উল্লেখ আছে। স্বয়ং রবীন্দ্রনাথ স্বীকার করছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয়ের জল পড়ে পাতা নড়ে দিয়েই তাঁর কাব্য প্রতিভার বিকাশ শুরু হয়েছে। মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা দিয়ে অক্ষর পরিচয়ের পর মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষাও তিনি পড়েছেন, সেখানে তাঁর অক্ষর পরিচয় হয়েছে। এরপরে তিনি বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয় প্রথম ভাগে তিনি বর্ণ যোজনা শিখতে গিয়ে প্রথম ভাগের পাতায় পাতায় মুদ্রিত শব্দগুলির বিন্যাস শৈলীর মধ্যে একটি অন্তর্নিহিত সুরের অনুরণন শিশু রবিকে যেমন চঞ্চল করে তোলে, তেমনি আর কতজন বাঙালি শিশু পড়ুয়াকে চঞ্চল করে তুলেছে সেই হিসেব আমাদের কাছে নেই। তবে লক্ষণীয়, কবি জীবনের অর্ধেকেরও বেশি পথ পেরিয়ে এসে তাঁর কবি জীবনের ভ্রূণাবস্থার চিত্রটি উদ্ঘাটিত করতে গিয়ে যাকে স্মরণ করলেন, তিনি তো কবি ছিলেন না, ছিলেন একজন গদ্যশিল্পী। অথচ সেই গদ্যশিল্পীর রচনার মধ্যেই পরবর্তীকালের বঙ্গ সাহিত্যের শ্রেষ্ঠ কবি শুধু নয়, বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তাঁর আদি কবির প্রথম কবিতাকে খুঁজে পেলেন। এ এক আশ্চর্য ঘটনা। রবীন্দ্রনাথ বিশ্বকবি, রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন এবং সাহিত্যের সমস্ত শাখাতেই তার অবাধ বিচরণ ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন গদ্যশিল্পী, তিনি গদ্যকার ছিলেন, কবি ছিলেন না। বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে একটা নির্দিষ্ট উচ্চতায় তিনি পৌঁছে দিয়েছিলেন। কিন্তু আমরা বিস্মিত হই যে রবীন্দ্রনাথ স্মরণ করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এবং তিনি মনে করছেন যে তাঁর যে কাব্য প্রতিভার স্ফুরণ হয়েছে সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। বাস্তবিক পক্ষে আজকের এই জৌলুস ভরা রংচঙে মলাটের কেতাবিয়ানার যুগেও ঈশ্বরচন্দ্র প্রণীত বর্ণ পরিচয় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ তাদের সেই দিনহীন আদি ও অকৃত্রিম পোশাকি রূপ নিয়ে বাঙালি শিশুর সাক্ষরতা অর্জনের আদি সোপান হয়ে যে টিকে আছে তার কারণ কিন্তু স্বতন্ত্র। আমরা জানি যে এখন অনেক শিশু পাঠ্য গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে, তার মলাট খুব ঝকঝকে তক্তকে। সেই অর্থে ঈশ্বরচন্দ্র প্রণীত বর্ণ পরিচয় সেই আদি মলাটের মধ্যেই আছে, কিন্তু তার যে স্বাতন্ত্র্য, বর্ণ পরিচয়ের যে স্বাতন্ত্র্য, সেটা সর্বজন স্বীকৃত। যে মনস্তাত্ত্বিক, নৈতিক, মানবিক ও শৈল্পিক চেতনার আশ্রয়ে বাঙালি শিশুর আদি পাঠ রূপে বিদ্যাসাগর এই দুটি সৃষ্টি করেছিলেন, তা শুধু নিরক্ষরতার গণ্ডি পেরোবার উপায় মাত্র নয়, মনুষ্যত্বের পূর্ণ বিকাশের মাধ্যমে এক নতুন মেরুদণ্ডবান জাতি গঠনের প্রাথমিক প্রয়াস। ও জল পড়া পাতা নড়ার মধ্যে যেমন কবিত্ব স্ফুরণে ভ্রূণ প্রচ্ছন্ন হয়ে থাকতে পারে, তেমনি ঐক্য, বাক্য, মাণিক্য এদের মধ্যেও
অস্ফুট ললিত কঠোর ছন্দে একটি সুস্থ সবল জাতির প্রাণস্পন্দন লুকিয়ে থাকতে পারে। গোপাল এবং রাখাল দুটি চরিত্র সৃষ্টি করেছেন বর্ণ পরিচয়ে ঈশ্বরচন্দ্র। এটা তার অমর সৃষ্টি, এবং তিনি গোপালকে সুবোধ বালক বলেছেন, আর রাখাল দুরন্ত বালক। তিনি গোপালের পক্ষে লিখেছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে দেখা গেছে বিদ্যাসাগর রাখালের মতোই দুরন্ত ছিলেন, গোপালের মতো মোটেই সুবোধ ছিলেন না। চরিত্র গঠনের সকালবেলায় শিশু পড়ুয়ার সামনে পরস্পর বিরোধী চরিত্র দুটির উপস্থাপনা তার মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অনন্য পরিচয়। বিদ্যাসাগরের হৃদয়তন্ত্রীর কড়িও কোমল অনুধাবন করলে বাঙালি তার শিক্ষার প্রথম পাঠ রূপে পুস্তিকা দুটি আজও আবশ্যিক রাখতে পারত। অবৈজ্ঞানিক চিন্তাধারা প্রসূত রং ঝলমলে প্রাথমিক পাঠ্য পুস্তিকাগুলি মনোহারী হলেও কচি কাঁচা কিশলয়গুলির যৌবনের শ্যামলিমা প্রাপ্তিতে কোথায় যেন ঘাটতি থেকে যায়, মেরুদণ্ড যেন মজবুত হয় না। এটা আমাদের ঘাটতি, এটা আমাদের অভাব, যে আমরা এখনকার শিশুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয়ের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ তুলে দিতে পারিনি। এবং এটা না পারার কারণে ভাষা শিক্ষার যে বুনিয়াদ, সেই বুনিয়াদ কিন্তু তৈরি হচ্ছে না। এছাড়াও রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র প্রণীত বোধোদয় তিনি পড়েছেন, এবং এই বোধোদয় গ্রন্থটি কিভাবে তার বোধোদয় ঘটিয়েছিল তার রোমাঞ্চকর বর্ণনা দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি বলছেন, যেদিন বোধোদয় পড়াইবার উপলক্ষে পণ্ডিত মহাশয়ের নাম হচ্ছে নীলকমল ঘোষাল, তাকে পড়াতেন। যেদিন বোধোদয় পড়াইবার উপলক্ষে পণ্ডিত মহাশয় বলিলেন, আকাশের ওই নীল গোলকটি কোনো একটি বাধামাত্রই নহে, তখন সেটা কি অসম্ভব আশ্চর্য মনে হইয়াছিল। তিনি বলিলেন, সিঁড়ির উপর সিঁড়ি লাগাইয়া উপরে উঠিয়া যাও না, কোথাও মাথা ঠেকিবে না। আমি ভাবিলাম, সিঁড়ি সম্বন্ধে বুঝি তিনি অনাবশ্যক কার্পণ্য করিতেছেন। আমি কেবলই সুর চড়াইয়া বলিতে লাগিলাম, আরো সিঁড়ি, আরো সিঁড়ি, আরো সিঁড়ি। শেষকালে যখন বুঝা গেল সিঁড়ির সংখ্যা বাড়াইয়া কোনো লাভ নেই, তখন স্তম্ভিত হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম এবং মনে করিলাম, এটা এমন একটা আশ্চর্য খবর যে পৃথিবীতে যাহারা মাস্টার মশাই তাহারাই কেবল এটা জানেন, আর কেহ নয়। ঘর ও বাহিরে, জীবন স্মৃতির ঘর ও বাহির এই অংশে রবীন্দ্রনাথ এই স্মৃতিচারণ করছেন। শুধু যে বর্ণ পরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়েছেন, শুধু যে বোধোদয় পড়েছেন তা নয়, রবীন্দ্রনাথ বিদ্যাসাগর প্রণীত উপক্রমণিকা ও ঋজুপাঠ তিনি পড়েছেন। এবং তার পিতা যখন তাকে নিয়ে হিমালয় ভ্রমণে গেছিলেন, সেখানে তিনি বিদ্যাসাগরের উপক্রমণিকা এবং ঋজুপাঠ পড়িয়েছেন রবীন্দ্রনাথকে। কবে সাক্ষাৎ হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে রবীন্দ্রনাথের? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয় 1874-এর শেষে কিংবা 1875-এর গোড়ার দিকে। প্রকৃত তারিখটি জানা যায়নি, তবে তখন তার বয়স 13 থেকে 14 বছর বয়স। রবীন্দ্রনাথের বয়স তখন 13 থেকে 14। এমন একটা সময়ে তার সাথে সাক্ষাৎ হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। কিভাবে সাক্ষাৎ হলো না, সেই সময় মেট্রোপলিটন স্কুল প্রতিষ্ঠা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর সেই স্কুলের পণ্ডিত মশাই ছিলেন, সংস্কৃত পণ্ডিত ছিলেন রাম সর্বস্ব তর্কভূষণ। তিনি এই রাম সর্বস্ব তর্কভূষণ ঠাকুর পরিবারের বালকদের তিনি সংস্কৃত পড়াতেন। বালক রবীন্দ্রনাথ
যদিও ব্যাকরণ পাঠে মনোযোগী ছিলেন না, কিন্তু তার কাব্য পাঠে ভীষণ মনোযোগিতা ছিল। এবং ঠিক এই কারণে রাম সর্বস্ব তর্কভূষণ রবীন্দ্রনাথকে খুবই স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন। তিনি একদিন প্রস্তাব দিলেন, অর্থাৎ রাম সর্বস্ব তর্কভূষণ একদিন রবীন্দ্রনাথকে প্রস্তাব দিলেন যাতে রবীন্দ্রনাথ গিয়ে একবার বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করেন। ইতিমধ্যে রবীন্দ্রনাথ ম্যাকবেথের তর্জমা করেছেন, ম্যাকবেথের ট্রান্সলেশন করেছেন। তিনি রবীন্দ্রনাথকে বললেন, তুমি তোমার ম্যাকবেথের ট্রান্সলেশনটি বিদ্যাসাগরকে গিয়ে শোনাও। বিদ্যাসাগরের সঙ্গে প্রথম যে সাক্ষাৎ হয় রবীন্দ্রনাথের, সেটা স্মৃতিচারণ করতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন, তিনি বলতে ওই রাম সর্বস্ব তর্কভূষণ, তিনি একদিন আমার ম্যাকবেথের তর্জমা বিদ্যাসাগর মহাশয়কে শুনাইতে হইবে বলিয়া আমাকে তাহার কাছে লইয়া গেলেন। তখন তাহার কাছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বসিয়াছিলেন। পুস্তকে ভরা তাহার ঘরের মধ্যে ঢুকিতে আমার বুক ধুরু ধুরু করিতেছিল। তাহার মুখচ্ছবি দেখিয়া যে আমার সাহস বৃদ্ধি হইল তাহা বলিতে পারি না। ইহার পূর্বে বিদ্যাসাগরের মতো শ্রোতা আমি তো পাই নাই। অতএব এখান হইতে খ্যাতি পাইবার লোভটা মনের মধ্যে খুব প্রবল ছিল। বোধ করি কিছু উৎসাহ সঞ্চয় করিয়া ফিরিয়াছিলাম। অর্থাৎ বিদ্যাসাগর উৎসাহিত করেছিলেন রবীন্দ্রনাথকে যে তোমার এই তর্জমাটি ভারী সুন্দর হয়েছে। বিদ্যাসাগরের সেই উৎসাহ, বিদ্যাসাগরের সেই প্রশংসা বাক্য নিয়ে তিনি বাড়িতে ফিরেছিলেন। প্রাচ্য পাশ্চাত্য সাহিত্যে অগাধ উৎপত্তি সম্পন্ন বিদ্যাসাগরের সঙ্গে, যেমন তার প্রাচ্য সাহিত্যে অগাধ পাণ্ডিত্য ছিল, অর্থাৎ তিনি সংস্কৃত সাহিত্যে, বাংলা সাহিত্যেও পণ্ডিত ছিলেন, বিবিধ বিদ্যায় তিনি পারদর্শী ছিলেন। মাত্র 10 বছর সংস্কৃত কলেজে 10 বছরের শিক্ষায় তিনি 12টি বিদ্যায় পারদর্শিতা অর্জন করেছিলেন এবং 19 বছর বয়সে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। তো এই রকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে প্রথম সাক্ষাৎকালে নিজের প্রতিভার পরিচয় প্রদানে দুরু বক্ষ বালক রবীন্দ্রনাথের ভয়, সংকোচ, সম্ভ্রমের সঙ্গে সুখ্যাতি প্রাপ্তির আকাঙ্ক্ষা কতখানি ক্রিয়াশীল হয়ে উঠেছিল, সেই চিত্র যেমন আমাদের কাছে কৌতূহলোদ্দীপক, তেমনি বাংলা ভাষা ও সাহিত্য এবং সমাজ সংস্কৃতি লোকের উচ্চতম কোটিতে অবস্থিত এক দিকপাল পুরুষও যে সেদিন তার গগনস্পর্শী ভাবলোক থেকে নেমে এসে এক নিতান্ত নাবালক সাহিত্য যশপ্রার্থীর কৃতিত্বে মনোযোগী শ্রোতা হয়ে উঠেছিলেন, ভাবলে বিস্মিত হতে হয়। বিদ্যাসাগরের অভ্রংলিহ ব্যক্তিত্বময় প্রতিভার প্রতি রবীন্দ্রনাথের সুগভীর আস্থা স্থাপনের এটিও বোধহয় আরেকটি সোপান। এরপর বিদ্যাসাগরের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ ঘটে 1882 সালের জুন জুলাইয়ের কোনো এক সময়। সেই সময় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনি বাংলা সাহিত্যিকদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন। সেটির নাম হচ্ছে কলিকাতা, সেটির নাম হচ্ছে সমালোচনী সভা। এবং সেই সমালোচনী সভা সাহিত্য সমালোচকদের নিয়ে, সাহিত্য পাঠকদের নিয়ে একটি সভা তৈরি হয়েছিল এবং তারা একটি কলিকাতা সারস্বত সম্মিলন এটি তারা করেন, যেটি বঙ্গ সাহিত্য, বিজ্ঞান, দর্শন, সঙ্গীত প্রভৃতি বিষয়ক আলোচনা। তো এই সংগঠনটি যখন তৈরি হয় তখন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে সহযোগিতা করেছিলেন, তার প্রধান সহযোগী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার পরিভাষা বাঁধিয়া দেওয়া ও সাধারণত সর্বপ্রকার উপায়ে বাংলা ভাষা ও সাহিত্যের পুষ্টি সাধন এই সভার উদ্দেশ্য ছিল। রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি এই সম্মেলনের সভাপতি হন। প্রথম সভাপতি হয়েছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র। আর বিদ্যাসাগরের সমর্থন আদায়ের জন্য স্বয়ং রবীন্দ্রনাথকে সাথে নিয়ে জ্যোতিরিন্দ্রনাথ বিদ্যাসাগর মশাইয়ের কাছে গেলেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখছেন, যখন বিদ্যাসাগর মহাশয়কে
এই সভায় আহ্বান করিবার জন্য গেলাম, তখন সভার উদ্দেশ্য ও সভ্যদের নাম শুনিয়া তিনি বলিলেন, আমি পরামর্শ দিতেছি, আমাদের মতো লোককে পরিত্যাগ করো, হোমরা চোমরাদের লইয়া কোনো কাজ হইবে না, কাহারো সঙ্গে কাহারো মতে মিল হইবে না। এই বলিয়া তিনি এই সভায় যোগ দিতে রাজি হইলেন না। অর্থাৎ যে সভাটি প্রতিষ্ঠিত করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি চেয়েছিলেন যে বিদ্যাসাগর মশাই তার সাথে যুক্ত হন, এবং এই কারণে তিনি রবীন্দ্রনাথকে সাথে নিয়ে সেই প্রস্তাব দিতে গেছিলেন বিদ্যাসাগরের কাছে। বিদ্যাসাগর সেটিকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি এই কারণে বলেছিলেন, তিনি বললেন, তুমি যদি হোমরা চোমরাদের নিয়ে এই সভা করো তাহলে দেখবে তোমার এই সভাটি সফল হবে না। পরে রবীন্দ্রনাথ লিখছেন, বিদ্যাসাগরের কথা ফলিল, হোমরা চোমরাদের একত্র করিয়া কোনো কাজে লাগানো সম্ভবপর হইল না। সভা একটুখানি অঙ্কুরিত হইয়াই শুকাইয়া গেল। রাজেন্দ্রলাল মিত্র এই কথাগুলি লিখেছেন। অভিজ্ঞতার কোষ্ঠী পাথরে যাচাই করা বহুদর্শী বিদ্যাসাগরের অমোঘ ভবিষ্যৎবাণীর সার্থকতা তরুণ রবীন্দ্রনাথের অনভিজ্ঞ চেতনায় নতুন অভিজ্ঞতার সঞ্চার করে। 1298 বঙ্গাব্দের 13ই শ্রাবণ, যেটা হচ্ছে 1891 সালের 29 জুলাই, ঈশ্বরচন্দ্র পরলোক গমন করেন। তখন তার 71 বছর বয়স, আর রবীন্দ্রনাথের বয়স 30 বছর, সদ্য 30 অতিক্রম করেছেন তিনি। রবীন্দ্রনাথ তখন সবে 30 অতিক্রম করেছেন। এই বিদ্যাসাগর মশাইয়ের প্রয়াণের পরে, যে বিদ্যাসাগরের যে স্মরণ সভা হয়, সেই স্মরণ সভাগুলোতে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ উপস্থিত থাকতেন। 1302 বঙ্গাব্দের 13ই শ্রাবণ, অর্থাৎ 1895 সালের 28 জুলাই রবিবার অপরাহ্নে কলকাতার এমারেল্ড থিয়েটারে বিদ্যাসাগর লাইব্রেরি ও ঝামাপুকুর রিডিং ক্লাবের যুগ্ম উদ্যোগে অনুষ্ঠিত রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় রবীন্দ্রনাথ যে প্রবন্ধ পাঠ করেন, তাই তাঁর তৎকালীন গদ্যরীতিতে প্রয়াত মহামানবের উদ্দেশ্যে শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। কি পাঠ করেছিলেন রবীন্দ্রনাথ সেই সভায়? তিনি বলেছিলেন, বিদ্যাসাগরের চরিত্রে যাহা সর্বপ্রধান গুণ, যে গুণে তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা, বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতিবেগ প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া হিন্দুত্বের দিকে নহে, করুণার অশ্রুজলপূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন। আমি যদি অদ্য তাহার সেই গুণকীর্তন করিতে বিরত হই, তবে আমার কর্তব্য একেবারেই অসম্পন্ন থাকিয়া যাইবে। কারণ বিদ্যাসাগরের জীবন বৃত্তান্ত আলোচনা করিয়া দেখিলে এই কথাটি বারংবার মনে উদয় হয় যে তিনি যে বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে, তিনি যে রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নয়, তিনি তাহা অপেক্ষাও অনেক বেশি বড় ছিলেন। তিনি যথার্থ মানুষ ছিলেন। বিদ্যাসাগরের জীবনীতে এই অনন্য শুভ মনুষ্যত্বের প্রাচুর্যই সর্বোচ্চ গৌরবের বিষয়। তাহার সেই পর্বত প্রমাণ চরিত্র মাহাত্ম্য তাহারই কৃতকীর্তিকেও খর্ব করিয়া রাখিয়াছে। এই শ্রদ্ধাঞ্জলিতে বিদ্যাসাগরের সমস্ত কীর্তির মধ্যে বাংলা ভাষাকেই প্রধান কীর্তি বলে মন্তব্য করেন রবীন্দ্রনাথ। আমরা জানি যে বিদ্যাসাগর আমাদের কাছে পরিচিত, তিনি বিবিধ বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। সংস্কৃত কলেজে, ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনা করেছেন, তিনি সংস্কৃত কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন, তিনি করুণাসাগর বিদ্যাসাগর, তিনি দান করেছেন সমগ্র জীবন, তার সব কিছু বিলিয়ে দিয়েছেন। আবার তিনি সমাজ সংস্কারক ছিলেন, তিনি বিধবা বিবাহ চালু করেছেন। কিন্তু তার বাইরে বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে
যে একটা নির্দিষ্ট মাত্রায় তিনি পৌঁছে গিয়েছিলেন, এই কথাটা আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না। কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ বলছেন যে তার প্রধান কীর্তিগুলোর মধ্যে একটি অন্যতম হলো যে তিনি বাংলা ভাষাকে তিনি একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দিয়ে গেছেন, এবং তাকেই বাংলা ভাষার একজন যথার্থ শিল্পী বলা যেতে পারে। তিনি সর্বপ্রথম বাংলা গদ্যে কলা নৈপুণ্যের অবতারণা করেন। বিদ্যাসাগরের আগে পর্যন্ত বাংলা সাহিত্য এই কলা নৈপুণ্য অর্জন করতে পারেনি, তিনি এসে সেটি করতে পেরেছিলেন। বস্তুত সংস্কৃত শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের অধিকারী বিদ্যাসাগর অবলীলায় সংস্কৃত ভাষার ভাণ্ডার থেকে যথোচিত উপকরণ সংগ্রহ করে বাংলা ভাষার নির্মাণ কাজে লাগিয়েছিলেন, এবং তার ব্যবহার যথার্থ শিল্পী জনচিত সংবেদন ও রসবোধ ছিল বলেই বিদ্যাসাগরের আহরিত সংস্কৃত শব্দের প্রায় সবগুলি বাংলা ভাষা সহজে গ্রহণ করেছে। আজ পর্যন্ত কোনোটি অপ্রচলিত হয়ে যায়নি। পাণ্ডিত্যাভিমান কোনো ক্রমেই তাঁর শিল্পী সত্তাকে আচ্ছন্ন করেনি, বরং ভাষার অভ্যন্তরীণ প্রকৃতিগত অভিরুচি সম্পর্কে সহজ বোধ শক্তি ছিল বলে ভাষা নির্মাণ কাজে সেই রুচির পূর্ণ প্রকাশ ঘটেছে। ভাষা মাতৃকার মুক্তি রচনায় তাঁর সম্ভ্রম বোধ ও শৈল্পিক চেতনার প্রকাশ বর্ণ পরিচয় থেকে শুরু করে অসমাপ্ত আত্মজীবনী বিদ্যাসাগর চরিত পর্যন্ত সর্বত্র ছড়িয়ে আছে। প্রাচীন আচারনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পণ্ডিতের বংশে জন্মগ্রহণ করেও নিজের বুদ্ধির দীপ্তিতে সংস্কার ও আনুষ্ঠানিকতার বন্ধন বিমুক্ত মনটিকে সদা জাগ্রত রেখেছিলেন। শুধু তাই নয়, অনমনীয় স্বাধীন চিত্ততা, অসাধারণ তেজস্বিতা ও অসামান্য পৌরুষ নিয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী সমাজ শক্তির সঙ্গে যেভাবে নিজের শুভ সংকল্পকে বাস্তবায়িত করেছিলেন বিদ্যাসাগর, তার সেই উত্তুঙ্গ মহত্বের ইতিহাসকে বিস্মৃত হওয়ার কোনো উপায় আমাদের নেই। সমকালীন অনেকেই হয়তো আচারগত অভ্যাসের দ্বারা পরিচালিত হয়ে তাঁর মতাদর্শের সঙ্গে নিজের মতাদর্শের মেলবন্ধন ঘটাতে পারেননি, সেটা তাঁর অক্ষমতা। কিন্তু অভ্যস্ত মতাদর্শের পার্থক্যেই বড় কথা নয়, যে অপরাজেয় নির্ভীক চরিত্র শক্তি নিয়ে নির্মম নিষ্ঠুর প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্যাসাগর সমাজ হিতৈষিতার পরিচয় দিয়েছিলেন, তাই তো সামাজিক মানুষের কাছে মহৎ প্রেরণা। এখানে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্রের অনন্য কীর্তি বিধবা বিবাহ প্রচলন সংক্রান্ত বিষয়ে একটু অবতারণ করি। 1307 বঙ্গাব্দে বলেন্দ্রনাথ ঠাকুরের বালিকা বিধবা পত্নী সাহানা দেবীর পিত্রালয় কর্তৃক পুনর্বিবাহের প্রচেষ্টায় দেবেন্দ্রনাথের নির্দেশে রবীন্দ্রনাথ বাধা সৃষ্টি করেছিলেন। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করলেন, যখন সমাজে আইন হয়ে গেল এবং সমাজে বিধবা বিবাহ চালু হলো, তখন রবীন্দ্রনাথের পরিবারেও সেই ঢেউ আছড়ে পড়েছিল। কিন্তু প্রথম পর্বে রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন, কিন্তু পরে দেখা গেছে যে রবীন্দ্রনাথের তার বিপত্নিক মধ্যম জামাতা সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি রেণুকার স্বামী, তার সাথে পাথুরিয়া ঘাটার সতীন্দ্রমোহন ঠাকুরের বিধবা কন্যার ছায়া বিবাহ তিনি নিজে দিয়েছেন। এমনকি তাঁর পুত্র রথীন্দ্রনাথ, তার সাথে যার বিবাহ হয় অর্থাৎ প্রতিমা দেবী, সেই প্রতিমা দেবীও কিন্তু বাল বিধবা ছিলেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহকেও ঠাকুর পরিবার গ্রহণ করেছে, স্বয়ং রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন। বৃহৎ বনস্পতি তুল্য বিদ্যাসাগরের অজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্বের কাছে মেরুদণ্ডহীন বাকসর্বস্ব বাঙালির শিক্ষণীয় কি তা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন, বৃহৎ বনস্পতি যেমন ক্ষুদ্র বন জঙ্গলের পরিবেষ্টন হইতে ক্রমেই শূন্য আকাশে মস্তক তুলিয়া উঠে, বিদ্যাসাগর সেইরূপ বয়োবৃদ্ধি সহকারে বঙ্গ সমাজের সমস্ত অস্বাস্থ্যকর ক্ষুদ্রতা জাল হইতে ক্রমশই শব্দহীন সুদূর নির্জনে উত্থান করিয়াছিলেন। সেখান হইতে তিনি তাপিতকে ছায়া এবং ক্ষুদিতকে ফলদান করিয়াছেন। কিন্তু আমাদের শত সহস্র ঘনজীবী সভা সমিতির ঝিল্লি জঙ্কার হইতে সম্পূর্ণ স্বতন্ত্র ছিলেন। ক্ষুধিত, পীড়িত,
অনাথ অসহায়দের জন্য আজ তিনি বর্তমান নাই, কিন্তু তার মহৎ চরিত্রের যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়া গিয়াছেন, তাহার তলদেশ সমস্ত বাঙালি জাতির তীর্থস্থান হইয়াছে। আমরা সেইখানে আসিয়া আমাদের তুচ্ছতা, ক্ষুদ্রতা, নিষ্ফল আড়ম্বর ভুলিয়া সূক্ষ্মতম তর্কজাল, স্থূলতম জড়ত্ব বিচ্ছিন্ন করিয়া সরল সবল অটল মাহাত্ম্যের শিক্ষা লাভ করিয়া যাইব। আজ আমরা বিদ্যাসাগরকে কেবল বিদ্যা ও দয়ার আধার বলিয়া জানি। এই বৃহৎ পৃথিবীর সংস্রবে আসিয়া যতই আমরা মানুষ হইয়া উঠিব, যতই আমরা পুরুষের মতো দুর্গম বিস্তীর্ণ কর্মক্ষেত্রে অগ্রসর হইতে থাকিব, বিচিত্র শৌর্য বীর্য মহত্বের সহিত যতই আমাদের প্রত্যক্ষ সন্নিহিতভাবে পরিচয় হইবে, ততই আমরা নিজের অন্তরের মধ্যে অনুভব করিতে থাকিব যে দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিত্রের প্রধান গৌরব তাঁর অক্ষয় মনুষ্যত্ব, তাঁর অজেয় পৌরুষ। রবীন্দ্রনাথ বলছেন যে দয়া বা বিদ্যা নয়, আমরা শুধু দয়ার সাগর হিসেবে বিদ্যাসাগরকে শ্রদ্ধা করব। দয়া তো অনেকেই করতে পারে, অর্থ থাকলেই করা যায়। বিদ্যা তো অনেকেরই থাকে, পাণ্ডিত্য অনেকেরই আছে। শুধু বিদ্যা সাগর বলে তিনি আমাদের কাছে পূজ্য নয়, শুধু দয়ার সাগর বলে তিনি আমাদের কাছে পূজ্য নয়। তাঁর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাঁর অক্ষয় মনুষ্যত্ব এবং অজেয় পৌরুষ। তাঁর পৌরুষ কারোর কাছে পরাভব মানেনি, তাঁর মনুষ্যত্ব ছিল অক্ষয় মনুষ্যত্ব। এবং যতই তা অনুভব করিব, ততই আমাদের শিক্ষা সম্পূর্ণ ও বিধাতার উদ্দেশ্য সফল হইবে এবং বিদ্যাসাগরের চরিত্র বাঙালির জাতীয় জীবনে চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হইয়া থাকিবে। 1305 বঙ্গাব্দের 13ই শ্রাবণ বৃহস্পতিবার, সেটা ছিল 1898 সালের 28শে জুলাই, বিদ্যাসাগর লাইব্রেরি এবং ঝামাপুকুর রিডিং রুমের উদ্যোগে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সংস্কৃত কলেজের অধ্যক্ষ নীলমণি নায়ালঙ্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যাসাগরের 8ম মৃত্যুবার্ষিকী। সেই স্মরণ সভায় পণ্ডিত শিবনাথ শাস্ত্রী একটি প্রবন্ধ পাঠ করেন এবং তা পণ্ডিত প্রবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিরোনামে আশ্বিন কার্তিক সংখ্যা প্রদীপে মুদ্রিত হয়। এই প্রসঙ্গে বিদ্যাসাগর এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলছেন যে তাহার মতো লোক পরমার্থিকতা ভ্রষ্ট বঙ্গদেশে জন্মিয়াছিলেন বলিয়া চতুর্দিকের নিঃসারতায় পাষাণ খণ্ডে বারংবার আহত প্রতিহত হইয়াছিলেন বলিয়া বিদ্যাসাগর তাহার কর্মসংকুল জীবনে যেন চিরদিন ব্যথিত ক্ষুব্ধভাবে যাপন করিয়াছেন। তিনি যেন সৈন্যহীন বিদ্রোহীর মতো তাহার চতুর্দিককে অবজ্ঞা করিয়া জীবন রঙ্গভূমির প্রান্ত পর্যন্ত জয়ধ্বজা নিজের স্কন্ধে একাকী বহন করিয়া লইয়া গেছেন। তিনি কাহাকেও ডাকেন নাই, তিনি কাহারও সাড়া পান নাই। বাধা ছিল পদে পদে, তাহার মননজীবী অন্তঃকরণ তাহাকে প্রবল আবেগে কাজ করাইয়াছিল। আমি অনেকটা সময় চলে গেছে, আমি শেষ করব। রবীন্দ্রনাথ মেদিনীপুরে গেছিলেন, মেদিনীপুর শহরে তিনি গেছেন এবং সেই শহরে তিনি বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন। এই বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ সমিতি তৈরি হয়েছিল মেদিনীপুরে। বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ সমিতি বিদ্যাসাগর স্মৃতি মন্দির নির্মাণ করেছিল। সেইটি নির্মাণ করার সময় বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ সমিতি রবীন্দ্রনাথের কাছে অনুরোধ করেছিল বিদ্যাসাগর সম্পর্কে একটি কবিতা লিখে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ সেই কবিতাটি লেখেন 1938 সালের 10ই সেপ্টেম্বর। বিদ্যাসাগর সম্পর্কে কবিতা লেখেন এবং সেটা ওই বিদ্যাসাগর স্মৃতি মন্দির দ্বারোদ্ঘাটনের ঠিক আগে, তারপরে তিনি এসেছেন, দ্বারোদ্ঘাটন করেছেন। কবি লেখেন, বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে, অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত, কি পুণ্য নিমেষে তব শুভ অভ্যুদয়ে বিকিরিল প্রদীপ্ত প্রতিভা, প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা, বঙ্গভারতীর ভালে পড়ালো প্রথম জয়টিকা, রুদ্ধ ভাষা আঁধারের খুলিলে নিবিড় জবনিকা। হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে,
যে বাণী আনিলে বহি নিষ্কলুষ, তাহা শুভ্র রুচি, সকরুণ মাহাত্মের পুণ্য গঙ্গা স্নানে তাহা সূচি। ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি, ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি। সেই তরুতল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে, মরুর পাষাণ ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে। এই কবিতাটি রবীন্দ্রনাথ লিখে বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ সমিতি, তার সভাপতি ছিলেন তখন বিনয় রঞ্জন সেন, তখন মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন, তার কাছে তিনি পাঠিয়েছিলেন। এবং বিদ্যাসাগরের উদ্দেশ্যে কবির শেষ শ্রদ্ধা নিবেদন বার্ধক্যের সমস্ত ওজর আপত্তি উপেক্ষা করে 1939 সালে, 1941 তিনি প্রয়াত হয়েছেন। 1939 সালের 16ই ডিসেম্বর তিনি মেদিনীপুর শহরে তিনি ছিলেন, ওই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন রবীন্দ্রনাথ। কনকনে শীতের সকালে প্রাতঃস্মরণীয় পুরুষের জন্মভূমি মেদিনীপুরে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদ্ঘাটন করে রবীন্দ্রনাথ যা বললেন তা হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্য ভাষার সিংহদ্বার উদ্ঘাটন করেছিলেন। তা পূর্ব থেকেই এই তীর্থাভিমুখে পথ খননের জন্যে বাঙালির মনে আহ্বান এসেছিল এবং তৎকালীন অনেকেই নানা দিক থেকে সে আহ্বান স্বীকার করে নিয়েছিলেন। তাদের অসম্পূর্ণ চেষ্টা বিদ্যাসাগরের সাধনায় পূর্ণতার রূপ ধরেছে। ভাষার একটা প্রকাশ মননের দিকে এবং জ্ঞানে তথ্য সংগ্রহের দিকে, অর্থাৎ বিজ্ঞানে, তত্ত্বজ্ঞানে, ইতিহাসে, আর একটা প্রকাশ ভাবের বাহন রূপে রস সৃষ্টিতে। এই শেষোক্ত ভাষাকে বিশেষ করে বলা যায় সাহিত্যের ভাষা। বাংলায় এই ভাষাই দ্বিধাহীন মূর্তিতে প্রথম পরিস্ফুট হয়েছে বিদ্যাসাগরের লেখনীতে। তার সত্তায় শৈশব যৌবনের দ্বন্দ্ব ঘুচে গিয়েছিল। তাই আজ বিশেষ করে মনে করিয়ে দেবার দিন এলো যে সৃষ্টিকর্তা রূপে বিদ্যাসাগরের যে স্মরণীয়তা আজও বাংলা ভাষার মধ্যে সজীব শক্তিতে সঞ্চারিত, তাকে নানা নবনব পরিণতির অন্তরাল অতিক্রম করে সম্মানের অর্ঘ্য নিবেদন করা বাঙালির নিত্য কৃত্যের মধ্যে যেন গণ্য হয়। সেই কর্তব্য পালনের সুযোগ ঘটাবার জন্যে বিদ্যাসাগরের জন্মপ্রদেশে এই যে মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে, সর্বসাধারণের উদ্দেশ্যে আমি তার দ্বার উদ্ঘাটন করি। পুণ্যস্মৃতি বিদ্যাসাগরের সম্মাননার অনুষ্ঠানে আমাকে যে সম্মানের পদে আহ্বান করা হয়েছে তার একটি বিশেষ সার্থকতা আছে। কারণ এই সঙ্গে আমার স্মরণ করবার এই উপলক্ষ ঘটল যে, খুব সুন্দর বলে তিনি শেষ করছেন, এই সঙ্গে আমার স্মরণ করবার এই উপলক্ষ ঘটল যে বঙ্গ সাহিত্যে আমার কৃতিত্ব দেশের লোকে যদি স্বীকার করে থাকেন, তিনি বলছেন বঙ্গ সাহিত্যে আমার কৃতিত্ব, রবীন্দ্রনাথ বলছেন বঙ্গ সাহিত্যে আমার কৃতিত্ব যদি দেশের লোক স্বীকার করে থাকেন, তবে আমি যেন স্বীকার করি। একদা তার দ্বার উদ্ঘাটন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ রবীন্দ্রনাথ কিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি তার কৃতজ্ঞতা, তার শ্রদ্ধা নিবেদন করেছেন, সেটা এই লেখা থেকে, তার এই বক্তৃতা, এইটা তিনি পাঠ করেছিলেন বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের যেদিন দ্বার উদ্ঘাটন করেছিলেন। এর থেকেই আমরা বুঝতে পারি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি রবীন্দ্রনাথের একটা শ্রদ্ধার জায়গা ছিল এবং তিনি স্বীকার করেছেন যে তার ভাষা শিক্ষা শুরু হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়ে এবং বিদ্যাসাগর চরিত্রকে তিনি প্রশংসিত করেছেন। তার তেজস্বিতা, তার ওজস্বিতা এবং সমাজের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার যে তার যে অসম সাহস, সেটাকে তিনি প্রশংসিত করেছেন। এবং রবীন্দ্রনাথ বিদ্যাসাগর প্রয়াত হওয়া পর্যন্ত বিদ্যাসাগরের প্রশংসায় মুখর ছিলেন। বিদ্যাসাগর প্রয়াত হওয়ার পরেও রবীন্দ্রনাথ যত স্থানে তিনি গেছেন, রবীন্দ্রনাথ সম্পর্কে তাঁর স্মরণ সভাতে তিনি বিদ্যাসাগর সম্পর্কে তিনি বলেছেন যে বিদ্যাসাগর কেবলমাত্র বিদ্যাসাগর ছিলেন না, বিদ্যাসাগর কেবলমাত্র দয়ার সাগর ছিলেন না, বিদ্যাসাগর কেবলমাত্র সমাজ সংস্কারক ছিলেন না, তিনি অজেয় পৌরুষের অধিকারী ছিলেন, তিনি অক্ষয় মনুষ্যত্বের অধিকারী ছিলেন। আজকে আমি শেষ করব এই কথা বলে যে আমাদের প্রত্যেকেরই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা দর্শন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ দর্শন দুটোকে উপলব্ধি করতে হবে। আমরা তার সমাজ সংস্কারকের ভূমিকাটা জানি, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে শিক্ষায় বিপুল সংস্কার ঘটিয়েছিলেন তা আমরা অনেকেই জানি না। তিনি সংস্কৃত কলেজে অধ্যক্ষের পদে যখন তাকে
নিয়ে আসবার জন্য চেষ্টা করা হলো, তখন রসময় দত্ত ছিলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ। তিনি রবীন্দ্রনাথ চেয়েছিলেন, ঈশ্বরচন্দ্র চেয়েছিলেন যে সংস্কৃত কলেজে গিয়ে তিনি সংস্কৃত কলেজের সমস্ত নিয়মকানুনগুলো বদলে দেবেন। যেমন সংস্কৃত কলেজের নিয়ম ছিল যে কেবলমাত্র ব্রাহ্মণ পরিবারের সন্তানেরা সেখানে পড়তে পারবেন, অন্য জাতির কোনো শিক্ষার্থীর সেখানে প্রবেশাধিকার ছিল না। তিনি যখন রসময় দত্তের সঙ্গে তার মতপার্থক্য ঘটল, তখন তিনি কিছুদিন অধ্যাপনা করার পরে তিনি পদত্যাগ করে আবার ফোর্ট উইলিয়াম কলেজে তিনি ফিরে গেলেন। তারপরে রসময় দত্ত পদত্যাগ করার পরে আবার সংস্কৃত কলেজে তিনি ফিরে এলেন এবং ফিরে এসে তিনি আমূল পরিবর্তন করলেন। এবং তখন হচ্ছে সংস্কৃততে গণিত শেখানো হতো, সংস্কৃত ভাষা শেখানো হতো, বাংলা ভাষা শেখানোর সুযোগ ছিল না। তিনি এসে সেখানে ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা শেখানোর উদ্যোগ গ্রহণ করলেন। তারপরে তো আছে যে গোটা বাংলা ঘুরে তিনি নারীদের জন্য, মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করেছেন এবং তিনি অনেকগুলো স্কুল তৈরি করেছেন, সেই স্কুলের পাঠ্যক্রম পাঠ্যসূচি তৈরি করেছেন। আমাদের বিদ্যাসাগরের শিক্ষা দর্শনটাকে উপলব্ধি করা প্রয়োজন। যেমন করে আমরা রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনকে উপলব্ধি করার চেষ্টা করি এবং রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের প্রতিফলন আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, ঠিক একইভাবে আমরা বিদ্যাসাগরকে স্মরণ করব কেবলমাত্র তার সমাজ সংস্কারকের ভূমিকা থেকে নয়। বিদ্যাসাগর একই সঙ্গে তিনি যে শিক্ষার সংস্কার ঘটিয়েছিলেন এবং তিনি যে শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন, সেই বিষয়টিও আমাদেরকে অনুধ্যান করা, অনুভব করা এবং উপলব্ধি করা, এটা আমাদের প্রয়োজন হয়ে পড়েছে। এই কথাগুলো বলে আপনারা খুব ধৈর্য সহকারে অনেকক্ষণ আমার কথা শুনেছেন, এই জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা আমি এখানেই শেষ করছি।